আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলাম মূলত 22শে জুলাই। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বেশ কিছু ফ্যাসিবাদের এনবেলার, ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ীরা তারা খুনি হাসিনাকে সমর্থন জুগিয়েছিলেন এই গণহত্যা পরিচালনার জন্য, এবং আমরা মনে করছি তারা অর্থের যোগানও এই গণহত্যায় দিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি ওই বৈঠকে তারা হাততালি দিয়ে কিভাবে খুনি হাসিনাকে এই গণহত্যায় উদ্বুদ্ধ করেছিল। আমরা সেই ফ্যাসিবাদের এনবেলার, এই গণহত্যার ফ্যাসিলিটেটর, সেই ব্যবসায়ীদের তালিকা করে আজ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি। এ সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সভাপতি রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন স্বৈরাচারী শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য একটি ইকোসিস্টেম কায়েম করেছিল, এবং সেই ইকোসিস্টেমের অন্যতম অংশীজন ছিল কিছু ব্যবসায়ী রূপী আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, তাদের এনাবেলা। আমরা কি দেখতে পেয়েছি? জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল, আমাদের বোনেদের বুকে গুলি চলছিল, তখন কিছু ব্যবসায়ী রূপে ফ্যাসিবাদী আওয়ামী দোসর তারা 22 জুলাই 2024 ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায়, এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায়, এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই আওয়ামী ব্যবসায়ী রূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। আপনারা দেখতে পেয়েছেন 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম, আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না, আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন। আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম। আমরা চেয়েছিলাম সকল ভুল ভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী এনাবেলার সহ ওটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র রন্ধ্রে জড়িয়ে রয়েছে সেগুলো পলায়ন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি, বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই মাথা চারা দিয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য। আমার বোনেদেরকে, আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা। এই আওয়ামী টাকায় এখনো আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। সেই আওয়ামী লীগের টাকায় এখনো আমার বোনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয়, লাঞ্ছিত করা হয় যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা কোত্থেকে আসে? অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনও বলবৎ রয়েছে, অন্যথায় এই টাকা আসতো না। আপনারা দেখেছেন, নিউজ করেছেন, আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি একটা মিছিল করলে নাকি 10,000 টাকা পাওয়া যায়, মিছিলের সামনে যদি থাকে তাহলে 15,000 টাকা পাওয়া যায়। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার, জঙ্গি স্টাইলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এর ফান্ডিং কোত্থেকে আসে? সুতরাং আমরা একটা কথা বলতে চাই, এই যে আওয়ামী ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি, একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত, কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে, তাদের এনাবেলার হয়, বাংলাদেশপন্থী অর্থনীতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়, তখন এটা বললেই বাহুল্য
বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনোভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলিয়েশন সম্ভব না। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি। আমরা একটা কথা বলতে চাই, যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলোর শেল্টারে, বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থাগুলোর শেল্টারে, অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন, এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আপাটুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবেন, আবারও এদেশের ভেতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং আমরা আজকে অভিযোগ দায়ের করেছি। এই যে এই ছবি আমাদের কাছে, এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি, এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই, আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়। তো আপাতত আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু করে এটা আজকে দায়ের করেছি, অভিযোগ দায়ের করেছি। সাংস্কৃতিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখন আমাদের পুরো কাজটা গোছানো হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি শীঘ্রই এটি সমাপ্ত করব। আমরা কোয়েশ্চেন অ্যান্সার একটু পরে নেব। তো আমি এতটুকুই বলতে চাই, যারাই এখনও ফ্যাসিবাদের সাথে জড়িত রয়েছেন, ফ্যাসিবাদের এনাবেলার রয়েছেন, সতর্ক হয়ে যান। আপনারা বাংলাদেশপন্থী রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশপন্থী যেই আমাদের যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটি ফিরে আসুন। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা সকলে অবগত আছেন পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা কিভাবে এখনো বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা ধ্বংস করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সামনে আমাদের যে জাতীয় নির্বাচন এবং গণভোট রয়েছে সেটাকে কেন্দ্র করে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এই বাংলাদেশে তাদের যেই দোসররা রয়েছে তাদের ফান্ডিংয়ে এই নির্বাচনকে নস্যাৎ করার এক ধরনের অপচেষ্টা তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় এই ব্যবসায়ীরা আওয়ামী লীগকে তারা লাগাতার ফান্ডিং করে যাচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হবে না। গতকালের পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের হুমকি আমরা পেয়ে আসছি। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, আমরা গুলির সামনে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছি। কোনো প্রকার হুমকি ধামকি কিংবা গুলির ভয় দেখিয়ে আমাদেরকে থামানো যাবে না। শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন গুলির মুখে কিভাবে ইনসাফের কথা বলতে হয়। আমরা ইনসাফের কথা বলে যাব, আমরা বিচার চাইব, যার কারণে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজী এমএইচ তামিল, প্রসিকিউটর, প্রশাসন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিক ভাইরা, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। সেখানে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই, অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা
গ্রহণ করা হবে। 24 না 25 ভাই? 24 দেখতেছি কিন্তু আমরা তালিকায় 24 দেখছি। না, আমার মনে হচ্ছে যে এটা 25 জনই। ঠিক আছে, এখন আমি অনুরোধ করছি যে হ্যাঁ ওনাদের কাছে আচ্ছা, এটা হলো যারা অভিযোগ করে এটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করে। একটি সংগঠনের পক্ষ থেকে একটা অভিযোগ আনা হয়েছে, ওনারা আপনাদেরকে বিষয়টা জানাতে চেয়েছেন, এজন্য ওনারা জানিয়েছেন। আপনারা জিজ্ঞাসা করছেন যে আমরা আদৌ এটা পেয়েছি কিনা, আমরা স্বীকার করছি হ্যাঁ আমরা এটা পেয়েছি। ওকে, এখন ওনারা কেন জানাচ্ছেন এটা যারা অভিযোগকারী তারা নির্ভর তাদের উপর। আচ্ছা, আপনারা তো 25 জনের নাম দিয়েছেন। 25 জনের ব্যাপারে আপনারা কি চাচ্ছেন, কি বিচার চাচ্ছেন? তাদের কি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত? যেহেতু ফেসবুকটা দুটো ছিল, আপনারা বলছেন অভিযোগ আনছেন, তাহলে কি চাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা চাচ্ছি যে শুধু আচ্ছা, সভাপতি বলুন। দেখুন, বাংলাদেশে আইন রয়েছে, আমরা অভিযোগ করেছি। আইনে যারা অপরাধী সাব্যস্ত হবে, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ইনসাফের পক্ষে কথা বলছি। আমরা এখানে শাহবাগ কায়েম করতে আসি নাই যে আমরা বলবো যে অমুক বিচারের করতে হবে, অমুক শাস্তি দিতে হবে, সেই শাস্তিটা আমরা বাধ্য করতে হবে। এখানে কোনো শাহবাগ কায়েম করতে আসা হয় না। শাহবাগ কায়েম করলে আমরা এখানে ভিতরে রাজপথ দখল করতাম এবং বাধ্য করতাম সেই রায় দেওয়ার জন্য। আমরা এখানে ইনসাফের জন্য এসেছি, বিচারের জন্য এসেছি। যদি আইনে যে শাস্তি আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে হলো গিয়ে অপরাধী হিসেবে গণ্য করার পরবর্তীতে যদি অপরাধ প্রমাণিত হয় তাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য আমরা বলবো। এবং আমরা আরও একটা কথা বলতে চাই, যারা অপরাধী রয়েছেন তাদের প্রতিও আমরা চাই যে তাদের প্রতি কোনো প্রকার অন্যায্য কাজ না করা হোক, তাদের প্রতি জুলুম না করা হোক। অপরাধীদেরকেও ইনসাফের দৃষ্টিতে দেখতে হবে। তারা যতটুকু অপরাধ করেছে ততটুকুই শাস্তি তাদের দিতে হবে। আমরা কারো উপর অতিরিক্ত শাস্তি বা কোনো প্রকার জুলুম চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু তালিকাটা পাবলিক করিনি। আমাকে বলতে দিন। আমরা তালিকাটা পাবলিক করিনি তদন্তের স্বার্থে, যাতে তদন্ত কর্মকর্তাদেরকে কোনো প্রকার বিঘ্ন না করা হয়, সেটা যাতে শান্তিপূর্ণভাবে চলে এবং তারা যাতে সুন্দরভাবে তাদের এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাই এই লিস্টটা কিন্তু পাবলিক করা হয়নি। কিন্তু আপনাদের কাছে অলরেডি আপনারা বলছেন যে নানাবিধ সোর্স থেকে বিভিন্ন ধরনের হলো গিয়ে লিস্ট চলে আসছে। আমরা জানি না এই লিস্টগুলো কারা পাবলিক করছে বা সেই লিস্টগুলো আদৌ অরিজিনাল নাকি ডুপ্লিকেট। একটা কথা বলতে চাই, এই ছবিটি তো আছে। হ্যাঁ হ্যাঁ, চিনি আমরা। দেখুন, আমরা এটা কিন্তু তদন্তাধীন রেখেছি। আমরা কিন্তু সকলের নামে অভিযোগ করিনি। এখানের ভিতরে আপনারা দেখতে পেয়েছেন যারা বক্তব্য দিয়েছেন, অনেকে বক্তব্য দিয়েছেন, অনেকে কথা বলেছেন। অপরাধের মাত্রা লঘু এবং গুরু। আপনি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যখন গুলি চলে সেই সময় আপনি যখন যে একজন গণহত্যাকারী যখন আপনাকে ডাকবে আপনি যাবেন কেন? আপনার যদি শির দ্বারা সোজা হয়ে থাকে আপনি কখনো সেখানে যেতেন না। বাংলাদেশে স্পষ্ট হয়ে গিয়েছিল 17 তারিখের মধ্যেই কারা বাংলাদেশপন্থী শক্তি, কারা হলো গিয়া আওয়ামী ফ্যাসিবাদপন্থী শক্তি, কারা গণহত্যাকারী পক্ষের শক্তি। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোনো প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এরা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না, আমরা তাদেরকে সন্দেহ করছি। আমরা অজ্ঞাতনামা বাকি 200 জন রেখেছি। আমরা বলেছি যে তদন্ত কর্মকর্তাদেরকে রেখেছি। আমরা কিন্তু শুধুমাত্র 25 জনকে সিলেক্টিভ করিনি। আমরা যাদের প্রপার ছিল, বক্তব্য ছিল, আমরা সেগুলো কোর্টগুলো করে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং বাকিদের বিরুদ্ধে আমরা তদন্তাধীন কর্মকর্তাদের হাতে ছেড়ে দিয়েছি। অবশ্যই ব্যক্তির বিরুদ্ধে। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা বাংলাদেশের ইকোনমির বিরুদ্ধে আঘাত আনবে এমন কোনো কিছু করতে চাই না। আপনারা বক্তব্যে বলেছেন শুরুতে যে আপনারা ওই সময় আন্দোলনের সময় বলেছেন কোনো ভ্যান্ডালিজম আপনারা পছন্দ করেন না, সেটা যেন না করা হয়।
কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর 5ই আগস্টের পর দেখেছি আপনাদের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে আজকে যদি আমরা থানা না পড়াইতাম বা এই কাজ না করতাম তাহলে আমরা সফল হতে পারতাম না। তা ওইটার তাহলে অ্যান্সারটা কি আছে? দেখুন, আপনারা হয়তো আমরা বলেছি 5 তারিখের পরবর্তীতে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে জুলাই এর 1 তারিখ থেকে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে এবং তার খুব দ্রুততম সময়ে আপনারা অধ্যাদেশ দেখতে পাবেন এবং জুলাই ঘোষণাপত্রে কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি। যারা যখন কিনা গণহত্যা চলছে সেটাকে আমরা বলি যে বৈপ্লবিক সহিংসতা শব্দটা হলো গিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয় এবং আমরা এটাকে আমাদের বাংলাদেশের যে শব্দ বাঙালি ভাষায় সেটাকে বলি গণপ্রতিরোধ। আপনারা যদি গণপ্রতিরোধকে সহিংসতা আকারে দেখাতে চান এবং যারা গুলি করছে, যারা হলো গিয়ে গণহত্যা চালিয়েছে তাদের পক্ষে জাস্টিস উৎপাদন করতে চান, আমরা বলতে চাই যেই জিনিসটা বাংলাদেশের আইন দ্বারা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে সেই জিনিসটাকে প্রশ্ন করাকেও আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত। আপনারা যদি এই অভিযোগটা যদি আপনার মনে হচ্ছে যে আপনারা অপরাধ করেছেন আগে যদি এর পরে দেন এখন আপনারা অভিযোগটা দিচ্ছেন তদন্ত করতে 3 মাস লাগবে, তারপরে যেটা ট্রায়াল তারা জমা রেখে সরকার যেটা কন্টিনিউ করবে কিনা এটাও কিন্তু একটা বিষয় আছে। আচ্ছা, কিনা এটা বাদে আপনাদের আরো কারো কিন্তু অভিযোগ আছে? আমরা কিন্তু একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীর নজিরবিহীনভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি, আমরা স্টাডি করেছি, একটা উদাহরণও নেই। এর কারণ আমাদের ওই সময়ের কেন্দ্রীয় যে নেতৃত্ব সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী যে স্বৈরাচারী যে শেখ হাসিনা তার পতনের সাথে সাথেও এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা তারও পতন ঘটবে, এই ফ্যাসিবাদের যে এনাবেলার তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেনি। এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন সেটাকে চালু রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়ার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এখানের ভিতরে বলেছি সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিব, সেটি চলমান রয়েছে, সেই তালিকা এখনো প্রকাশিত হয়নি। আপনারা জানেন, আপনারা অলরেডি মিডিয়াতে আপনারাই নিউজ করেছেন যে এই মানুষগুলো কারা কারা এখনও আওয়ামী ফ্যাসিবাদী যেই বয়ান সেগুলোকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানকে হলো গিয়ে এখানে নিচু দেখানোর জন্য, হেয় করার জন্য কীভাবে অনলাইন অফলাইনে ন্যারেটিভ উৎপাদন করছে। আমরা তাদের বিরুদ্ধেই আসলে আমাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো করতে চাই। আমাদের এই অভিযোগ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না, বরং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, আওয়ামী ফ্যাসিবাদী এনাবেলাররা যাতে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র না করতে পারে তার পক্ষেই আমাদের এই অভিযোগ, আমাদের এই আন্দোলন। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, নির্বাচনকে যদি আপনারা বাধাগ্রস্ত করতে চান তাহলে এর থেকে কঠোরতর পরিস্থিতিতে আমরা যেতে বাধ্য হব। শুধু আদালত নয়, রাজপথেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে। বাংলাদেশের পক্ষে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে, বাংলাদেশের চেতনার পক্ষে, 71-এর পক্ষে যখনই বাংলাদেশের রাজপথে আমাদের নামতে হবে আমরা রাজপথে নামবো। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে।